সবুজ বাচ্চা ছেলের মতো আবদার করল, তাহলে একবার এসো, এই কাছে এসো না। কি যে করো না, ঘরের মধ্যে আলো জ্বালানো, পর্দা উঠছে হাওয়ায়, তুমি কি আমার ক্ষতি করতে চাও? তুমি নিজের বিন্দুমাত্র ক্ষতি স্বীকার না করেই লাভবান হতে চাও, এই তো তোমার দোষ। আরে কি আমার লাভ? আর লাভ যেন আমার একারই। অশুভ। অশুভই তো। ওরা দুজনে বসবার ঘর পেরিয়ে শোয়ার ঘরে গেল। শোয়ার ঘরে খাটের সামনে একটা সোফা পাতা, ঘনিষ্ঠ বন্ধু বান্ধবেরা ওখানেই বসে গল্প টল্প করে। কমলা শোয়ার ঘরে ঢুকতেই সবুজ ওকে বুকের মধ্যে নিয়ে আদর করল। কমলার ঠোঁট দুটো শুষে নিল নিজের ঠোঁটে, গাল ঘষতে লাগলো ওর গালে। কমলা মেঘলা দুপুরের কবুতরের মতো অস্ফুট স্বরে কি সব বলতে লাগলো বিড়বিড় করে, যেসব শব্দের অর্থ হয় না কোনো, যেসব শব্দ শুধু উষ্ণ নিঃশ্বাস। কোমল সিগালের মসৃণ শরীরের মতো পেলব কমলার বুকের দ্রুত ওঠানামার পরিপূরক মাত্র। সুদুর্লভ ক্ষণে কথা বলে না সবুজ, শুধু অনুভব করে, অনুরণিত হয় সমস্ত অন্তরের সমস্ত তীব্রতার সঙ্গে। সবুজ মনোহারী দোকানে শোকেসের সামনে দাঁড়ানো অবুজ বালকের মতো একই সঙ্গে একই নিঃশ্বাসে সবকিছু পেতে যায়। ব্লাউজের মধ্যে দিয়ে হাত ঢুকিয়ে ও কমলার সুগন্ধি পেলব স্তনে হাত ছোঁয়ালো, গাল ঘষতে লাগলো। কমলা শিউরে শিউরে উঠছিল। আর না লক্ষ্মীটি, এখন আর না সবুজ। সবুজ আলিঙ্গনাবদ্ধ কমলার শরীরের মধ্যে একটা কাঁপুনি অনুভব করল, বুঝতে পারল সেই কাঁপুনি ওর শরীরেও ছড়িয়ে যাচ্ছে। আর না গো, এখন আর না। সবুজ কমলার দুই বাহুতে ওর দু হাত রেখে ওর সামনে স্থির হয়ে দাঁড়ালো। দাঁড়িয়েই ওর দু চোখে বারবার চুমু খেতে থাকলো। আমার চোখে কি যে দেখেছ তুমি, বুঝবে না, তুমি বুঝবে না। থামো এবার। এমন সময় কলিং বেলটা বেজে উঠল। নমস্কার। আজকে আমরা শুনব শ্রী বুদ্ধদেব গুহর উপন্যাস যাওয়া আসার প্রথম পর্ব। গল্প শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ, যদি গল্পটা শুনে ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এছাড়াও যদি এখনো অবধি এক যে ছিল প্রিয়াঙ্কায় সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি টিপে রাখুন, যাতে ভবিষ্যতে চ্যানেলে নতুন গল্প বা চলতি গল্পের নতুন পর্ব আপলোড হওয়া মাত্রই তার নোটিফিকেশন আপনাদের ডিভাইসে পৌঁছে যায়। শুরু করছি শ্রী বুদ্ধদেব গুহর উপন্যাস যাওয়া আসার প্রথম পর্ব। কমলা সবুজকে একটা প্লাস্টিকের ওয়ার্ড্রোব কিনে দিয়েছিল। এটা যে কমলাই কিনে দিয়েছিল এই কথাটা সবুজ সাহস করে হাসিকে বলতে পারেনি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ও ঠেকে শিখেছে যে নিজের ভালোর জন্যে, সংসারের শান্তির জন্যে কিছু মিথ্যে কথা বলা ভালো। মানে শুধু ভালোই নয়, তা না বললে সমূহ বিপদ। আজ অফিস থেকে ফিরে নোনাধরা দেওয়ালে ঝুলতে থাকা ওয়ার্ড্রোবটা খুলে তা থেকে হ্যাঙ্গার বের করে হাওয়াইয়ান শার্ট যত্ন করে তুলে রাখল, প্যান্টও। এই প্লাস্টিকের হ্যাঙ্গারগুলো ওয়ার্ড্রোবটার সঙ্গেই কিনে দিয়েছিল কমলা। বাইরে বৃষ্টি পড়তে আরম্ভ হয়েছে। সারাদিন বড় ভ্যাপসা গুমোট গরম গেছে। বাড়ির আলসের ওপর কাঁচের জানলায়
গলির ওপাশের তেলে ভাজার দোকানের টিনের ছাদের ওপর বৃষ্টির টিপটিপানি আওয়াজ শোনা যাচ্ছে। গরম পিচের পথে প্রথম বৃষ্টি পড়ায় একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। সবুজ তার জামা প্যান্ট খুলে উদলা গায়ে শুধু আন্ডারওয়্যার পরে ঘরের বাতি নিভিয়ে অনেকক্ষণ জানলার ধারে দাঁড়িয়ে রইল। এই সময়টুকুতে তার অফিসের, তার একঘেয়ে জীবনের, তার সংসারের সমস্ত রকম দাবি থেকে ও নিজেকে সম্পূর্ণ মুক্ত এবং বিচ্ছিন্ন করে একেবারে নিজের, একেবারে একারই হয়ে গিয়ে ওদের বাসার সামনের বৃষ্টি ভেজা গলিটুকুর দিকে তাকিয়ে থাকে। হাসি হঠাৎ এসে ঘরে ঢুকল। অনুযোগের গলায় ওকে বলল, চানটা করে নাও না। কি যে সারাদিন পর বাড়ি ফিরে এসে অন্ধকার করে বসে থাকো বুঝতে পারি না। বলেই সবুজের উত্তরের অপেক্ষা না করি আবার যেমনভাবে এসেছিল তেমনভাবেই ফিরে গেল রান্নাঘরের দিকে। তবু সবুজ তেমনভাবেই দাঁড়িয়ে থাকল আরো অনেকক্ষণ। তারপর একসময় লুঙ্গি গামছা কাঁধে নিয়ে বাথরুমের দিকে গেল। খোকা ক্লাস 3-তে উঠেছে। পড়াশোনায় ভালো হয়নি ও। সবুজ ভালো ছিল, হাসিও ছিল। হাসি মুরলীধর গার্লস কলেজ থেকে স্কুল ফাইনাল পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাশ করেছিল। হাসি নিজেই খোকার দেখাশুনো করে। খোকাটা বড় মা নেওটা, সব সময় হাসির গায়ে গায়ে থাকে। সবুজকে ভয় পায়, খুব একটা কাছেই আসে না। ওই সময় হাসির সামনের রান্নাঘরে বারান্দায় বসে খোকা চেঁচিয়ে চেঁচিয়ে স্কুলের পড়া করছিল। হাসি এক্ষুনি মুসুরির ডালে কাঁচা লঙ্কা কালো জিরের সম্বাদ দিল। তার মিষ্টি ঝাঁজ রান্নাঘর ছাপিয়ে বাথরুমে এসে সবুজের নাকে লাগলো। সবুজ ঝুপঝাপ করে মগমগ জল ঢেলে চান করল। তারপর আবার ঘরে এসে হাতল ভাঙা ইজি চেয়ারটায় বসে গলির দিকে চেয়ে থাকল। প্রত্যেক দিন এই সময়টা, সপ্তাহের 5 দিন শুধু এই সময়টাতেই ও একেবারে একা থাকে। এই সময়টাতে মনের মধ্যে অনেক অনেক কথা আসে যায়। তার মনে অনেক অনেক বোধ কাজ করে তখন। পাশের বাড়ি ট্রানজিস্টারের সরকারি পরিকল্পনার সাফল্যের কথা গাঁক গাঁক করে সস্তা রেডিওতে ঠিক রয়ে। তারপর গান বাজে, কানে লাগে। ভালো লাগে না সবুজের। অন্ধকার ঘরে বসে সবুজ বাইরের স্বপ্নালোকিত পথের প্রবহমান জনস্রোতের দিকে উদ্দেশ্যহীনভাবে তাকিয়ে থাকে। অল্প বয়সী চাকর রাম অন্ধকারেই ইজি চেয়ারের হাতলের ওপর চায়ের কাপটা ঠকাস করে নামিয়ে রেখে যায়। আগে আগে হাসি একসময় চায়ের সঙ্গে একটু কিছু খাবার করে দিত, 2টো নিমকি কি অন্য কিছু। এখন যা বাজার পড়েছে, এর জন্য সবুজের কিছু বলার নেই। ওর আয় আরো বেশি হলে হয়তো এতটা কষ্ট পেতে হতো না।
চায় চুমুক দিয়েই সবুজের মুখটা বিস্বাদ হয়ে যায়, বিরক্তিতে মন ভরে যায়। চাটা যে শুধু ঠান্ডা তাই নয়, চিনি এত বেশি যে খাওয়াই যায় না। রোজ রোজ সবুজ বলে যে ওর চায় কম চিনি দিতে, কিন্তু সে কথা মনে থাকে না হাসির কিছুই মনে থাকে না। সবুজের কেমন মনে হয় যে আজকাল হাসি ইচ্ছে করে ওর সঙ্গে এমন ব্যবহার করে। ওদের দুজনের মধ্যে সম্পর্কটা যেন কেমন হয়ে গেছে। কতদিন যে সবুজ হাসিকে আদর করে না তা ভালো করে মনেও পড়ে না ওর। ও ব্যাপারে হাসির ইচ্ছে অনিচ্ছের কথা শুধোবার মতো ঔৎসুক্যও যেন অবশিষ্ট নেই সবুজের। বেঁচে থেকেও ও যেন কেমন মরে গেছে। হাসি যখন সব কাজ সেরে ঘরে এসে দরজা বন্ধ করে প্রতিদিন রাতে, তখন হাসির সারা শরীর দিয়ে ঘামের গন্ধ বেরোয়। হাসির ঘামের গন্ধটা সবুজের ভালো লাগে না। সবুজ দূরে সরে শুয়ে থাকে। পাখাটা ঝুল পড়ে কালো হয়ে গেছে, কট কট আওয়াজ করে ঘোরে। একটা নীল বৈদ্যুতিক আভা সমানে ঝিলিক মারে পাখার ভেতর থেকে। গলির ল্যাম্পপোস্টার আলো তালি দেওয়া মশারির ওপর এসে পড়ে। সবুজের ক্লান্তি ভরা চোখের সামনে তখন কমলার হাসি হাসি মুখটা ভেসে ওঠে। নিজের ঘরে নিজের স্ত্রীর পাশে শুয়ে, ঘামের গন্ধের মধ্যে, অস্বাচ্ছন্দ্যের মধ্যে, তার সমস্ত অসহায়তার মধ্যে বহু দূরের এক সুন্দর শব্দ, স্পর্শ, গন্ধের উচ্ছল কল্পনায় বিভোর হয়ে সবুজ ঘুমিয়ে পড়ে, ঘুমিয়ে থাকে যতক্ষণ না তাদের গলি কলকাতার বিভিন্ন লোকের গলা খাঁকারির শব্দে, রিকশার ঠুনঠুনে, বাচ্চার কান্নায় আবার জেগে ওঠে। অফিসে পৌঁছতে সেদিন দেরি হয়ে গিয়েছিল। সরকারি অফিস, এখানে কাজের ক্লান্তির চেয়ে অফিস যাওয়া আসার ক্লান্তি, অফিসে বসে থাকার ক্লান্তিটাই ওকে বেশি করে পীড়িত করে। অফিসে ঢোকার পর প্রথম কাজ করতে চেয়েছিল নিজের কাছে নিজে সৎ থাকবে। ভেবেছিল সরকার বেশি টাকা মাইনে না দিলেও যা টাকা দেন তার বদলেও ওর কিছুটা তো কাজ করা উচিত। ওর বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই বেসরকারি অফিসে কাজ করে। ও জানে তাদের কতখানি খাটতে হয়, যদিও তাদের কাছে একথা ও স্বীকার করে না। তবু সেই সব অনভিজ্ঞ দিনে ও কাজকে ভালোবাসত। অফিস যে কাজ করারই জায়গা, এটা যে আড্ডাখানা নয়, বন্ধু বান্ধবের দেখাশোনার বা বসবার ঘর নয়, এ কথা ও স্বীকার করতে চাইত না। কিন্তু আজ করে। কাজ করতে গিয়ে দেখেছে যে ওদের সেকশনে ওকে একাই সব কাজ করতে হয়, অন্যরা কিছুই করে না। তদুপরি গুড বয়, তেল দেওয়া কর্মচারী, ক্যারিয়ারিস্ট, এসব কথাও সহকর্মীদের কাছ থেকে শুনতে হয়। এখন ওর বিবেক বলে কোনো পদার্থ নেই। প্রতিদিন যে বহু সংখ্যক লোক তাদের সরকারি অফিসে নানা রকম উমেদারি ও তদবির করতে আসে, কিছু কাজই যে উমেদারি ছাড়া হয় না এখানে, এটাকে এখন আর লজ্জাকর বলে মনে হয় না ওর। পাবলিক সার্ভেন্ট নয় ওরা, পাবলিকই এখন ওদের সার্ভেন্ট। এই স্বাধীন ভারতবর্ষে এই চাপে পড়ে, দায়ে পড়ে, নিজের স্বার্থে নিজেকে সহকর্মীদের সন্দেহ, ঘৃণা, রোষ থেকে বাঁচাবার জন্য এই কথাগুলো মেনে নিয়েছে। মেনে নিয়ে 10 জনের একজন হয়েছেও। সবুজ যখন পৌঁছলো তখনও 2-1 জন ছাড়া কেউই আসেনি। 11:15 বাজে এখন। ও পাখার নিচে বসে ঘাম শুকোলো, জল ভরে নিয়ে এলো নিজের জন্য 1 গ্লাস। তারপর ড্রয়ারটা খুলে পেপার ওয়েট, কলম, পেন্সিল সব বের করে টেবিলে রেখে একটা সিগারেট ধরিয়ে
ওদের অফিসের বহুতলা বাড়ির জানলা দিয়ে ওপাশের বহুতলা বাড়ির নীল রঙা পর্দা লাগানো জানলাগুলোর দিকে উদ্দেশ্যহীনভাবে চেয়ে রইল। সিগারেটটা পড়তে থাকলো। পাখার হাওয়ায় লাফিয়ে লাফিয়ে সবুজ অনুভব করতে পারল যে ও পুড়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে নিজের মধ্যে, নিজের বুকের মধ্যে। প্রতিদিন ঘুষ ঘাস, অকর্মণ্যতা, অযোগ্যতা, বিবেকহীনতার পরিবেশ এবং সর্বোপরি কিছু না করার গ্লানিটা, করার মতো কিছুই না করে দিনগুলো একে একে পুড়িয়ে ফেলার অসহায় বোধটা ওকে এক দুরারোগ্য ক্যান্সারের মতো কুড়ে কুড়ে খাচ্ছে প্রতিটি মুহূর্ত। সবুজ বড় একা। ওর খুব জানতে ইচ্ছা করে ওর চারিদিকে অনেক অনেক লোকের মধ্যে আর কেউ ওর মতো একা আছে কিনা। মানে সব থেকেও, ঘরে বাইরে থাকার মতো মোটামুটি সব কিছু থেকেও, প্রতিদিন বহুক্ষণ বহু লোকের দ্বারা পরিবেষ্টিত থেকেও যারা একা থাকে, তেমন লোক আরও আছে কিনা ওর খুব জানতে ইচ্ছা করে। ওর মতোই সেই সব লোকগুলো অফিস করে, সহকর্মীদের সঙ্গে আড্ডা মারে, চা সিগারেট খায়, ওপরওয়ালা শ্রাদ্ধ করে, লোককে হয়রান আর বিরক্ত করে করে দিনে 10-20 টাকা উপরি কামায়। এরাও শনিবারে সিনেমায় যায়, স্ত্রীর সঙ্গে শোয়, তাকে আদর করে, ছেলে মেয়েকে চুমু খায়। এরা সমাজের এই বাঘবন্দির ঘরে গুরুজন, সমবয়স্ক সবার প্রতি যথাযথ সাধ্য মতো কর্তব্য করে। অথচ এদের বুকের মধ্যে এটা বড় ফাঁকা, এদের বুক খাঁ খাঁ করে। কি দারুণ একা এরা, এই সবুজেরই মতো। এরা এই সংসারে একজন দুজন ছাড়া কারো সঙ্গেই একাত্ম হতে পারে না। একাত্ম হওয়ার মতো লোকের বড় অভাব এ সংসারে। এই লোকগুলোর বড় কষ্ট, এদের কেউ বোঝে না। এরা নিজেদেরও বোঝে না নিজেরা। এরা সুখী করতে গিয়ে দুঃখ দেয় অন্যকে, নিজে সুখী হতে গিয়েও তাই। সবুজ ভাবে ও একটা হতভাগা। এমনই একা একা নানা রকম শব্দ, চিৎকার, চেঁচামেচির মধ্যে বসে এসব কথা ভাবতে ভাবতে সবুজের চোখের কোণা জ্বালা করে ওঠে। সবুজ চশমাটা খুলে ফেলে একবার মুছে নেয়। অন্যমনস্ক হয়ে পড়েছিল সবুজ। এমন সময় মদন বেয়ারা এসে বলল, সবুজবাবু, সাহেব ডাকছে। চমকে উঠল সবুজ। ওর ঘোর ভাঙল। জুতোটা খুলে রেখে বসেছিল। ধীরে সুস্থে কাবুলি জুতোটা পায়ে গলিয়ে সবুজ সাহেবের ঘরের দিকে এগিয়ে গিয়ে দরজা খুলল। সাহেব ডিরেক্ট রিক্রুটিং অফিসার, একেবারে ছেলে মানুষ। চকরা বকরা জামা পরে অফিসে আসে, জমিয়ে আড্ডা মারে, কাজ কিছুই বোঝে না, আপাতত বোঝার চেষ্টাও করে না। কিন্তু লোক ভালো, কারো পেছনে লাগে না, হাকিমতা নেই একেবারে। লিভ অ্যান্ড লেট লিভ দর্শনে বিশ্বাস করে। এখনো সৎ আছে, মনে হয় আরো বছর 5 সৎ থেকেও যাবে, যদি না তারও জ্ঞানচক্ষু উন্মিলিত হয়। সবুজ ঘরে ঢুকতেই সাহেব যেন হাতে চাঁদ পেলেন। বললেন, আরে আপনি এসে গেছেন? এক্ষুনি বড় সাহেব ডেকেছিলেন, দিল্লি থেকে টেলেক্স এসেছে সেই রিপোর্টটা সম্বন্ধে। আমাকে বড় গালাগালি করলেন, বুঝলেন? ওটা কি এখনো তৈরি হয়নি নাকি? সবুজ বুঝতে পারল না সাহেব কোন রিপোর্টটার কথা বলছেন। দিল্লির সাহেবদের কাজই তো কথায় কথায় রিপোর্ট চেয়ে পাঠানো। এই অকাজের কাজ করেই সকলের দিন যায়, তো কাজের কাজ করবে কখন? মুখে বলল, কোন রিপোর্টটার কথা স্যার? সাহেব ডান হাতের আঙুল নেড়ে যেন তানপুরা ছাড়ছেন এমনভাবে বললেন, আরে সেই যে ওই মোষের রিপোর্ট। যে করে হোক আজকে বেলা 1টার মধ্যে রিপোর্টটা তৈরি করে দিন সবুজবাবু। মনে আছে তো ওই 71-72-তে কোন কোন কন্ট্রাক্টরের মোষ ছিল এবং কটা করে মোষ ছিল এবং আমার চার্জে সব শুদ্ধ কতগুলো মোষ ছিল? আচ্ছা স্যার, বলল সবুজ। তারপর ফিরে এলো সেকশনে। পুরো ব্যাপারটাই মানে এই সহকারী অফিসের কাজকর্ম ওর কাছে হাস্যকর বলে মনে হয়। পার্লামেন্টে বোধহয় কেউ কোনো প্রশ্ন তুলে থাকবে,
কোনো কন্ট্রাক্টরের মোষ সম্বন্ধে। সুতরাং সঙ্গে সঙ্গে এত্তেলা পাঠানো হলো ভারতবর্ষের আনাচে কানাচে কাঁড়া বয়লের হিসাব চেয়ে। ঘরে ঢুকেই সবুজ দেখল হারাধন এসে গেছে। আরে হারাধন ভাই, মোষের রিপোর্টটা এখনো দিলি না? দেখ তো কি মুশকিল, আজই একটার মধ্যে দিতে হবে। হারাধন পুলিনের সঙ্গে মনোযোগ সহকারে ডিম্পল কাপাডিয়ার নতুন ছবি নিয়ে আলোচনা করছিল। আরে বসো তো সবুজদা, বসো বসো। সকাল সকাল দিলে মেজাজটা খারাপ করে। আর কোথায় ডিম্পল আর কোথায় তোলা মোষ? সবুজ নার্ভাস হয়ে গিয়ে বলল, আরে ব্যাপারটার গুরুত্ব তুই বুঝছিস না, গালাগালি খেতে হবে যে। খুবই বুঝেছি, বড় সাহেব দিল্লি থেকে গালাগাল খেলে মেজো সাহেবকে ডেকে গালাগাল করেন, মেজো সাহেব ছোট সাহেবকে, ছোট সাহেব আপনাকে, আপনি এই সবেদন হারাধনকে। গালাগালি স্নেহের মতোই নিম্নগামী, কাজ যতটুকু করার তাই হারাধনকেই করতে হয়। ছড়ি ঘোরাবার বেলায় আপনারা মানে লাইন লাগানো সাহেবেরা। আরে ঘাবড়িও না, এক্ষুনি তো এলাম, এক কাপ চাটা খাই, তারপর তোমার রিপোর্ট তোমার সামনে বসেই করে দিচ্ছি, ব্যাস। সবুজ নিজের জায়গায় গিয়ে বসল। ভাবতে লাগলো হারাধন একটা ফাইলও দেখেনি আজ পর্যন্ত। ইন্ডেক্স রেজিস্টারে সমস্ত ফাইলের হিসেব আছে, দেখে দেখে তৈরি করতে হবে রিপোর্টটা। কি করে যে করবে ওই জানে। ঠিক মতো করতে হলে 3-4 দিনের কাজ। হ্যালো, তুমি হুম, কেন জানে না, কানে এতবার এত নারীর কণ্ঠস্বর বাজল। সবুজ এত গায়িকার গান শুনল জীবনে, তবু কমলার গলার স্বরের মতো কিছুই এ পর্যন্ত শুনল না। কমলার ঋণ ঋণে গলার স্বরে ওর সমস্ত নরম মেলি মিষ্টি স্বভাব যেন গলে গলে পড়ে। মস্তিষ্কের মধ্যে সে স্বর যেন সমস্ত অন্ধকার কোণগুলিকে আলোকিত করে তোলে। এত ভালো লাগে সবুজে, এত ভালো লাগে। এই চারিদিকের ভালো না লাগার মধ্যে কমলা তার একমাত্র ভালো লাগা, চাপ চাপ অন্ধকারে একমাত্র আলো। শোনো না, আমাদের সঙ্গে এক জায়গায় যাবে? কোথায়? হাজারিবাগ। হঠাৎ? হঠাৎ আবার কি? তোমার আমার জীবনে যা কিছু ঘটেছে সবই তো হঠাৎ, তাই না? কি যাবে তো? আর কে যাবে? আর আবার কি? আমি আর তুমি। বড় যে সাহস। সাহস আমার সবসময় আছে, ভীতু তো তুমি। শোনো, ভয় নেই, কুমুদও যাবে। এমন সময় হারাধন চা খেয়ে এসে সবুজের টেবিলে বসল। নিন, বের করুন আপনার রিপোর্ট, বের করুন। শোনো, আমি একটু পরে তোমাকে ফোন করছি। না, এখনই কথা বলো। আচ্ছা, তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে? এই শুরু হলো। আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে। আমি এখন ছাড়ছি, পরে করছি। না, আমি ছাড়বো না, আমার এখন কথা বলতে ভীষণ ইচ্ছে করছে। হারাধন সবুজের মুখের দিকে দু চোখ স্থির রেখে তাকিয়েছিল। এই আমি ছাড়ছি কিন্তু এখন। কমলার উত্তরের অপেক্ষা না করেই রিসিভারটা নামিয়ে রাখলো খট করে। বাহ সবুজদা, আপনি গুরুদেব লোক মাইরি, বেড়ে চালিয়ে যাচ্ছেন কিন্তু। কি আর কি করছো তুমি? বাহ, আমার ঘাড়ে রিপোর্ট চাপিয়ে নিজে দিব্যি মিষ্টি মিষ্টি কথা বলছেন। কি যে যাতা বলো, আমার কাজিন। কেন ছাড়ছেন দাদা? আপনার চোখ বলছে কাজিন নয়। আরে এত লজ্জার কি? আপনার তো গর্ব হওয়ার কথা। ওই প্রেম প্রেম কি সকলের কপালে জোটে দাদা? শোয়াশুয়ির ব্যাপার আলাদা, ওতে কোনো বাহাদুরি নেই, কড়ি ফেললেই শোয়া যায়। কিন্তু প্রেম, এটা অন্য হাইটে পৌঁছে দেয় লোককে। তারপর বেশ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, কি দেয় না? সারা 30 বছর বয়স হতে চললো, একজন মেয়েও বললো না যে আমাকে ভালোবাসে। তাহলে কত চকলেট খাওয়ালাম, কত আইসক্রিম, সিনেমা দেখিয়ে দেখিয়ে ট্যাঙ্ক গড়ের মাঠ হইয়া গেল, তবু শালা একটা সিরিয়াস টাইপের মেয়ে দেখলাম না যার সঙ্গে একটু প্রেম করা যায়। সব একেবারে জাত চ্যাংড়া, জাত জগবাজ, জানেন তো।
সবুজ ধরা পড়ে গিয়েছিল। ওর কানের লতি গরম হয়ে এলো। ও মুখ নিচু করে ড্রয়ার হাতড়ে রিপোর্টটা বের করলো। ছাপানো 10-11 পাতার রিপোর্টটা টেবিলে রাখলো। হারাধন বাঁ হাতে সিগারেট ধরে ডান হাতে কলম নিয়ে পাতার পর পাতা খুলে প্রত্যেক কলমে নীল লিখে যেতে লাগলো। কি করছো? কি করো? কি ফাইলগুলো একবার দেখলে না পর্যন্ত? সব দেখা আছে, দেখলে কি আর রিপোর্ট অন্য কিছু হতো? কোনো কোম্পানির ব্যালেন্স শিটে মোষ থাকে দাদা? দু একজন ফরেস্ট কন্ট্রাক্টরের ফাইলে থাকলেও থাকতে পারে, আর থাকলেই বা কি? কার কি ক্ষতিবৃদ্ধি হতো তাতে? দেখতে দেখতে পুরো রিপোর্টটা শূন্যে শূন্যে ভরে গেল। রিপোর্টটা ভরে দিয়ে হারাধন বলল, যান, এবার এখানকার মোষেদের দিয়ে সাইন করিয়ে দিল্লির ঢেড়ে মোষেদের কাছে পাঠিয়ে দিন। ঝাঁপড় ঝাঁই, খাঁপড় খাই, কাড়া ভহিস, বয়েল গাই, ঝাঁচা মাচা। সবুজ চেয়ার ছেড়ে উঠতে উঠতে বলল, এ আবার কি? হারাধন নিজের টেবিলে যেতে যেতে বলল, কাল পড়লাম, তাই মনে আছে। কোথায় পড়লে? সুনির্মল বসুর জীবন খাতার কয়েক পাতাতে। পড়েননি? রিপোর্টটা নিয়ে সাহেবের ঘরে পৌঁছলো সবুজ। সাহেব একজন বন্ধুর সঙ্গে বসে কফি খেতে খেতে পার্লামেন্টারি ডেমোক্রেসি ও ডিক্টেটরশিপের মধ্যে কি তফাৎ তা নিয়ে সারগর্ভ আলোচনা করছিলেন। আলোচনা থামিয়ে বললেন, আরে বাঁচালেন সবুজবাবু। দিন দিন দিন, কোথায় সই করতে হবে বলুন। এই যে স্যার। সবুজ দেখিয়ে দিল কোথায় সই করতে হবে। সাহেব সই করে দিয়ে বললেন, বড় সাহেবের পিয়ের কাছে এক্ষুনি দিয়ে আসুন, ওরা দিল্লি পাঠাবার বন্দোবস্ত করবেন। রিপোর্টটা নিয়ে যেতে যেতে সবুজ ভাবছিল যে এই শূন্যতায় ভরা রিপোর্ট আরও হাজার হাজার শূন্যতা ভরা রিপোর্টের সঙ্গে মিশে দিল্লির দরবারে যে কি মহাশূন্যতা সৃষ্টি করবে তা অনুমান করা মুশকিল। সারা ভারতে হাজার হাজার বড় ছোট সরকারি কর্মচারীদের যে পরিমাণ সময় ও যে পরিমাণ কাগজ দিল্লির কর্তারা এই মোষ খোঁজার ব্যাপারে নষ্ট করালেন তা এই বাজারে ক্ষমার অযোগ্য। গতকাল খোকা স্কুলের কাজের জন্য এক্সারসাইজ বুক কিনতে গিয়ে কাগজের দাম জেনেছে ও। শুনেছে দেশে কাগজের অভাবে স্কুলের পাঠ্য বই ছাপা হচ্ছে না। পুরো ব্যাপারটাই সবুজের কাছে পয়েন্টলেস বলে মনে হচ্ছিল। তার অবসাদ, তার উৎপাদনহীন কর্মজনিত অবসন্নতা তাকে আরো বেশি করে পেয়ে বসেছিল। কিন্তু ওর করার কি আছে? ও একজন সামান্য আপার ডিভিশন ক্লার্ক। মধ্যবিত্ত বাঙালির জীবনের একমাত্র গন্তব্য যা, ও সেখানে পৌঁছেছে। এই দেশজোড়া সরকারি দক্ষ যজ্ঞের মধ্যে ও এক চিলতে কাঠ মাত্র। ওর কিচ্ছু করার নেই এ ব্যাপারে। ও ভাবলো তার চেয়ে ফিরে গিয়ে কমলাকে ফোন করলে অনেক ভালো লাগবে। ফিরে গিয়ে নিজের টেবিলে বসতে না বসতেই আবার ফোনটা বেজে উঠল। হ্যালো। কি কাজ দেখাচ্ছিলে বুঝি? আমরা বুঝি আর কাজ করি না? যারা অফিস যায় তারাই শুধু কাজ করে, তাই না? আরে না না, রাগ করো না, ওই একটা মোষ সংক্রান্ত রিপোর্ট নিয়ে ব্যস্ত ছিলাম। সত্যি? সত্যি। যাকে যাক মোষের কথা, তুমি যাবে তো? কবে? আগামী বৃহস্পতিবার। সেকেন্ড স্যাটারডে ছুটি আছে। বৃহস্পতিবার বেরোবো, শুক্র শনি ও রবি থেকে রবিবার রাতে আবার রওনা হয়ে সোমবার ফিরে আসবো। কুমুদের এক বন্ধুর বাড়ি আছে বুঝলে, ক্যানারি হিল রোডে। মালি রান্না বান্না করবে, খুব মজা হবে। ছুটি পাওনা নেই আমার, দেখি ক্যাজুয়াল লিভ নিতে পারি কিনা শুক্রবার। না না, দেখি না, যেতেই হবে। তুমি না গেলে আমি কিন্তু যাব না। আর আমাকে কালকের মধ্যে জানাবে। বেশ। আর কি খবর বলো? কোনো খবর নেই, তুমি কেমন আছো? ভালো, সব সময় ভালো থাকি আমি। তুমি? আমি সব সময় খারাপ থাকি, জানো তো তুমি। জানি তো, তাই তো আমার সঙ্গে ঘন ঘন দেখা করা দরকার। বুঝি, স্বীকারও করি। ওহো, করো তাহলে, জেনে ভালো লাগলো। আচ্ছা শোনো না, বলছি আজ অফিস থেকে কখন বেরোবে? ঠিক নেই, সাহেব যখন বেরোবেন। সাহেব সাধারণত 4টের পর থাকেন না, তবে 4টের আগে বেরোতে পারবো না। কেন বলো তো? আজ আমাদের বাড়ি আসবে, মাংসের সিঙ্গারা খাওয়াবো। পুর করে ফেলেছি, বিকেলে তুমি এলে গরম গরম ভেজে দেবো। কুমুদ কখন বাড়ি ফিরবে? কেন?
কুমুদ না থাকলে তুমি আসতে পারো না বুঝি? কার দাম তোমার কাছে বেশি, আমার না কুমুদের? তুমি জানো না? জানি বলেই জানতাম, কিন্তু মাঝে মাঝে বেশ সন্দেহ হয়। আর কুমুদ আজ দেরি করে ফিরবে, অফিসের পর ওর একটা পার্টি আছে। কি আসবে তো? আসবো। বলে ফেলেই ওর লজ্জা লাগলো। কুমুদ না থাকলে যে ওর ভালো লাগে, অনেক বেশি ভালো লাগে, এই কথাটা যে ওর গলার স্বরে ধরা পড়ে গেল, এই ব্যাপারটা ওর নিজের কাছে লজ্জাকর মনে হলো। তাড়াতাড়ি আসবে কিন্তু। ফোন ছেড়ে কিছুক্ষণ, মানে অনেকক্ষণ, সবুজ একটা ভালো লাগার ঘোরের মধ্যে ডুবে রইল। ওর চারপাশের সহকর্মীদের উচ্চস্বরের কথা, নানা রকম আওয়াজ, গোলমাল, কোনো কিছুই ওর কানে আসছিল না। ওর কানের মধ্যে রেলগাড়ির চাকার আওয়াজ বাজছিল, নাকে আসছিল জঙ্গলের গন্ধ, আর বুকের মধ্যে একটা দারুণ চাপা ভালো লাগার বোধ। বড় কষ্ট, বড় কষ্ট সবুজের। চাপা যন্ত্রণার মতো চাপা আনন্দের কষ্ট, ভারী কষ্ট। টাকা পয়সার টানাটানি, সংসারের অশান্তি, ছেলে বউয়ের জোয়াল টানা ক্লান্ত কেরানির অনেক কষ্ট। কিন্তু এই কমলাজনিত কষ্টের আনন্দ, অথবা আনন্দের কষ্ট সবুজের একারই, তার একান্ত। এইখানে একমাত্র এই এক ফালি সবুজ জমিটুকুতে অন্য সমস্ত মোষেদের থেকে সে আলাদা। এইখানে শিং উঁচিয়ে কান নাড়িয়ে সে পটাপট করে নরম কচি কলাপাতা, সবুজ ঘাস ছিঁড়ে খেয়ে নিজের সুখে চড়াবড়া করে। এই ফুল ফলন্ত ফালিটুকু তার জীবনের একমাত্র পালিয়ে থাকার জায়গা। অফিস থেকে বেরোতে বেরোতেই প্রায় 5:30 বেজে গেল। অবশ্য খাতায় কলমে ওদের অফিস 10:30 থেকে 5:30 অবধি রোজই, সপ্তাহে 6 দিন। কিন্তু 11টার আগে কেউই বড় একটা আসে না। কেউ কেউ তো 11:30টায় আসে, আর বিকেলে 4:30 পরই অফিস ফাঁকা হয়ে যায়। আজ দেরি হয়ে গেল কারণ সাহেব দেরি করে উঠলেন। সবুজ ওকে বলে যে একটু তাড়াতাড়ি চলে যেতে পারতো না তা নয়, কিন্তু চক্ষু লজ্জাতে বাঁধল। এখনো অন্য অনেকের মতো ওর চোখের চামড়া পুরোপুরি পড়েনি। কমলাদের বাড়ির কাছাকাছি ও যখন বাস থেকে নামলো তখন অন্ধকার হয়ে গেছে প্রায়। পথের বাতি জ্বলে উঠেছে। বাসস্টপ থেকে 2 ফরলং মতো হেঁটে গিয়ে কমলাদের একতলা বাড়ির দরজায় দাঁড়িয়ে ও কলিং বেল টিপল। কমলা নিজেই এসে দরজা খুলল। দরজা খোলার আগে ভেতর থেকে বলল, কে? আমি। কমলার বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে আমি বলে উত্তর দিতে ভারী ভালো লাগে সবুজের। সে যে আর কেউ নয়, সে যে সবুজ। এই দরজায় তার যে বিশেষ আমন্ত্রণ, তার বিশেষ সম্মান, এ কথা তার নতুন করে মনে পড়ে যায়। এই জীবনে, এই জগতে প্রতিদিন প্রতি রাত নিজের কাছে, নিজের ঘরে, ঘরের বাইরে সম্মান খোয়াতে খোয়াতে এসে এই একটি জায়গায় সে নিজের সম্মানকে ফিরে পায়। নতুন করে এক অদ্ভুত ভালো লাগার আশ্লেষে আবিষ্কার করে সবুজ ওর হারিয়ে যাওয়া, নুয়ে পড়া আমিকে। কমলা দরজা খুলেই অনুযোগের সুরে বলল, এত দেরি করলে কেন? তুমি খুব খারাপ। দরজা বন্ধ করে দিল কমলা। তোমার বাহন কোথায়? ওকে দোকানে পাঠিয়েছি। সবুজ বাচ্চা ছেলের মতো আবদার করল, তাহলে একবার এসো। এই কাছে এসো না। কি যে করো না। ঘরের মধ্যে আলো জ্বালানো, পর্দা উঠছে হাওয়ায়। তুমি কি আমার ক্ষতি করতে চাও? তুমি নিজের বিন্দুমাত্র ক্ষতি স্বীকার না করেই লাভবান হতে চাও, এই তো তোমার দোষ।
আরে কি আমার লাভ? আর লাভ যেন আমার একারই। অশুভ। অশুভই তো। ওরা দুজনে বসবার ঘর পেরিয়ে শোয়ার ঘরে গেল। শোয়ার ঘরে খাটের সামনে একটা সোফা পাতা। ঘনিষ্ঠ বন্ধু বান্ধবেরা ওখানেই বসে গল্প টল্প করে। কমলা শোয়ার ঘরে ঢুকতেই সবুজ ওকে বুকের মধ্যে নিয়ে আদর করল। কমলার ঠোঁট দুটো শুষে নিল নিজের ঠোঁটে। গাল ঘষতে লাগলো ওর গালে। কমলা মেঘলা দুপুরের কবুতরের মতো অস্ফুট স্বরে কি সব বলতে লাগলো বিড়বিড় করে, যেসব শব্দের অর্থ হয় না কোনো, যেসব শব্দ শুধু উষ্ণ নিঃশ্বাস। কোমল সিগালের মসৃণ শরীরের মতো পেলব কমলার বুকের দ্রুত ওঠানামার পরিপূরক মাত্র। সুদুর্লভ ক্ষণে কথা বলে না সবুজ, শুধু অনুভব করে, অনুরণিত হয় সমস্ত অন্তরের সমস্ত তীব্রতার সঙ্গে। সবুজ মনোহারী দোকানে শোকেসের সামনে দাঁড়ানো অবুজ বালকের মতো একই সঙ্গে একই নিঃশ্বাসে সবকিছু পেতে যায়। ব্লাউজের মধ্যে দিয়ে হাত ঢুকিয়ে ও কমলার সুগন্ধি পেলব স্তনে হাত ছোঁয়ালো। গাল ঘষতে লাগলো। কমলা শিউরে শিউরে উঠছিল। আর না লক্ষ্মীটি, এখন আর না। সবুজ সবুজ আলিঙ্গনাবদ্ধ কমলার শরীরের মধ্যে একটা কাঁপুনি অনুভব করল। বুঝতে পারল সেই কাঁপুনি ওর শরীরেও ছড়িয়ে যাচ্ছে। আর না গো, এখন আর না। সবুজ কমলার দুই বাহুতে ওর দু হাত রেখে ওর সামনে স্থির হয়ে দাঁড়ালো। দাঁড়িয়েই ওর দু চোখে বারবার চুমু খেতে থাকলো। আমার চোখে কি যে দেখেছো তুমি? বুঝবে না, তুমি বুঝবে না। থামো এবার। এমন সময় কলিং বেলটা বেজে উঠল। কমলা শাড়ি ঠিক করতে করতে বলল, ইস জঙ্গলি, তুমি না একটা জঙ্গলি। আমার বুকটা যে জ্বালা করছে। কি শক্ত খোঁচা খোঁচা দাড়ি তোমার। সবুজ একটু হাসলো। সে সকালে কামিয়েছি তো, তোমার লেগেছে সোনা? কমলা ওর বলার ধরনে ও স্বরের আন্তরিকতায় হেসে ফেলল। লেগেছেই তো, ভীষণ লেগেছে। তারপর বাইরের ঘরের দিকে যেতে যেতে একবার তাকালো সবুজের দিকে। সবুজ বুঝতে পারল ওই লাগাটাই তো ভালো লাগা। কি এক দারুণ প্রসন্নতায় সবুজের মন ভরে গেল। সবুজ ভদ্র সভ্য হয়ে সোফাটায় বসে পড়ে খবরের কাগজটা হাতে তুলে নিল। এই কাগজ সকালে আদ্যপান্ত পড়েছে ও। কমলার ঝি পারুল থলি নিয়ে ঘরে ঢুকলো কমলার পেছনে পেছনে। পারুল, সিঙ্গারাগুলো এবার ভেজে তোল আর চায়ের জল চাপিয়ে দে। দাদাবাবু কি এক্ষুনি আসবে? কমলা অন্য মনস্কের মতো বলল। আসবার তো কথা এক্ষুনি, তবে সব ভাজিস না। দাদাবাবু এলে তখনই বরং গরম গরম ভেজে দিস দাদাবাবুর জন্যে। সবুজ সপ্রশ্ন দৃষ্টি তুলে কমলার মুখের দিকে তাকালো। পারুল চলে যেতে কমলা চোখ দিয়ে এক অদ্ভুত ইশারায় সবুজকে বুঝিয়ে দিল যে পারুলকেও মিথ্যে কথা বলেছে। কুমুদ এখন আসবে না। এই, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, তুমি বসো। পারুল কি ঠিক করে ভাজতে পারবে? জানি না বাবা, একটু বসো কেমন। সবুজ একা ঘরে বসেছিল। ঘরের চারিদিকে চেনা আসবাব টুকিটাকি। বড় ডাবল বেড খাটটা, পাট পাট করে বিছানার ওপরে ফিকে হলুদ বেড কাভার পাতা। আজ অবধি সবুজ কখনো এই খাটকে বেড কাভার তোলা অবস্থায় দেখেনি। ওর ভাবতেও কেমন গা শিউরে ওঠে। এই খাটে শুয়ে বেড কাভারের নিচের
দুগ্ধ ফেনুনিব বেডশিটে তার বিছানা আলো করা নরম নগ্নতায় কমলা শুয়ে থাকে। রোজ রোজ আদর খায় কুমুদের। আজ অবধি কখনো চরম আদর করেনি সবুজ কমলাকে, কখনো সুযোগ হয়নি। ও এখনো জানে না কমলা তা সত্যি সত্যি চাই কিনা। মেয়েরা যে বড় অদ্ভুত, ওরা এই একটা ব্যাপারে অনেক বিবেচনা করে, অন্য ব্যাপারগুলো ব্যাপারই নয় বুঝি। কিন্তু সবুজের মাঝে মাঝে বড় ইচ্ছে করে একদিন কমলার কমলা রঙা সম্পূর্ণতায় তাকে সম্পূর্ণভাবে পায়। এর আগে, অনেকদিন আগে একদিন এ প্রসঙ্গ তুলেও ছিল সবুজ, কিন্তু কমলা পিছিয়ে গিয়েছিল। বলেছিল, কুমুদ যে আমাকে বিশ্বাস করে সবুজ, ও যে আমার উপর বড় নির্ভর করে। আমাদের তো ছেলেপিলে নেই, হবেও না, যদিও দোষটা আমার নয়। তাই ও যেন আমার উপর অন্য যে কোনো স্বামীর চেয়েও বেশি নির্ভরশীল, জানো তো। এটা থাক না, বাকি থাক এটা। বড় খেলো হয়ে যাব গো আমি কুমুদের কাছে। তারপর কি ভেবে সবুজের নিভে যাওয়া মুখের দিকে চেয়ে বলেছিল, যা দিই তোমাকে, যা দিতে পারি, তা নিয়ে কি তুমি খুশি নও? হ্যাঁ গো, এটা না নিলেই কি তোমার নয়? তুমি একদিন ভেবে দেখলে বুঝতে পারবে, নিছক এই দেওয়ার চেয়েও অনেক দামি দান তোমাকে দিয়েছি আমি। তুমি তো বুদ্ধিমান, তাই না? তোমার তো বোঝা উচিত। এততেও যখন সবুজ মুখ গুঁজ করে বসেছিল, তখন ওর কাছে উঠে এসে কমলা ওর চুল এলোমেলো করে দিয়ে বলেছিল, এই, আমি তো বলিনি যে কখনো দেব না। দেব হয়তো কোনোদিন, কিন্তু এখানে নয়, এই কলকাতায় নয়, এই ডিজেলের ধোঁয়ায়, এই আওয়াজে, এই বিয়ের খাটে নয়। অন্য কোনোখানে, বাইরে কোথাও নির্জনে, যেখানে আমার নিজেকে চোর চোর বলে মনে হবে না, যেখানে বাধা পাওয়ার ভয় থাকবে না, যেখানে ধীরে সুস্থে অবহেলায়, শিশিরের ফিসফিসানির মধ্যে, ঝিঝির ডাকের মধ্যে, বাইরের বনপ্রান্তরের বুকে ফুটফুট করা চাঁদের আলোর মধ্যে তুমি আমাকে পেতে পারবে। আমি তো তোমারই গো, চিরদিনের তোমার। আমার ভালোবাসাটুকু কি শুধু এই প্রমাণের উপরই নির্ভরশীল? এই প্রমাণ ছাড়া কি একে অন্যভাবে কিছুতেই প্রমাণিত করা যায় না গো? তারপরে নিজের মনে বলে উঠেছিল, তোমরা পুরুষ মানুষরা বড় বোকা সবুজ। দামি জিনিসটাকে সস্তা ভাবো, আর খেলো জিনিসটাকে দামি। জানে না সবুজ, জানে না, অন্য পুরুষ মানুষের কথা জানে না, ও শুধু নিজের কথা জানে। সবুজের মনে কোথায় যেন কি একটা কাঁটার মতো বেঁধে। কমলা আর তার সম্পর্কের মধ্যে এই না পাওয়ার ঘটনাটা কেমন একটা ব্যবধান রচিত করে রাখে। সবুজ ভাবে, কমলা কেন বোঝে না যে এটা তো একটা পাওয়া মাত্র নয়, একটা শারীরিক পরিপ্লুতি নয়, এই যে এক চরম মানসিক স্বীকৃতি। একজন পুরুষ ও নারীর মধ্যে জীবনে একবার, শুধু একবারের জন্যেও এই সম্পর্ক স্থাপিত হলে বোঝা যায়, বিশ্বাস করা যায়, বিশ্বাস করতে ভালো লাগে যে একের অদেয় কিছুই ছিল না অন্যকে। দুজনে অন্তত একবারের জন্য হলেও, কোনো এক মুহূর্তের জন্য মিলিত হলেও জানা যায় জন্ম জন্মান্তরের, চিরদিনের প্রাগৈতিহাসিক সম্পর্কে সেই শিহর তোলার সোনালি শিলমোহর পড়েছিল। সেই সম্পর্কে একদিন, কোনোদিন, জানে না। সবুজ হয়তো বোকা, হয়তো সমস্ত পুরুষরাই বোকা, অথবা তাদের রুচি, তাদের বোধ, তাদের রোম্যান্টিকতা মেয়েদের তুলনায় অন্যরকম। সম্পর্কের গভীরতার ব্যাপারে পুরুষরা যতটা বিশ্বাস করে প্রমাণের ওপর, মেয়েরা হয়তো ততটা করে না। কিন্তু কমলাকে কি করে জানাবেও? কমলারা কমলা, সবুজরা সবুজ। হয়তো দুজনেই ঠিক, অথবা দুজনেই ভুল। কিন্তু ভুল অথবা ঠিকের কোনোটাই একই কারণ নির্ভর নয়। কিছুক্ষণ পর কমলা এলো, নিজে হাতে ট্রে নিয়ে। রেকাবিতে গরম সিঙ্গারা, চিলি সস, জলের গ্লাস।
ট্রেটা নামিয়ে রেখেই কমলা বলল, নাও খেয়ে নাও, গরম গরম। খিদে পেয়েছে নিশ্চয়ই খুব। না, পেয়েছিল, এখন পেট ভরে গেছে। সে আবার কি? একটু আগে খেলাম না। কমলা বুঝল কথাটা। ওর মুখ আরক্ত হয়ে গেল। এই, খালি ওইসব না, অসভ্য। তুমি তুমি খাবে না? হবে হবে, তুমি খাও তো আগে। তোমাকে সামনে বসে খাওয়াতে খুব ভালো লাগে আমার। কেন ভালো লাগে জানি না, কিন্তু বিশ্বাস করো, ভীষণ ভালো লাগে। সবুজ চামচে করে সিঙ্গারা ভেঙে ভেঙে মুখ নিচু করে খায়। খেতে খেতে একবার কমলার দিকে তাকায়। কমলার দিকে তাকিয়ে ওর মন কৃতজ্ঞতায় ভরে ওঠে। কমলা ওকে কত আদর করে, কত কি খাওয়ায়, কত দেওয়ায় ভরে দেয় সবুজকে। অথচ সবুজ বদলে কিছুই করতে পারে না। তার আর্থিক সাচ্ছল্য নেই। অর্থ না থাকলে কি দিয়ে ও তার ভালোবাসা প্রকাশ করবে? মেয়েরা তো একটু হাসি হেসে এক চিলতে চিকন চোখের চাউনিতে এত কিছু দিতে পারে, দেয়ও। অথচ পুরুষরা কি গরিব। প্রকৃতি তাদের নিঃস্ব করে রেখেছে। তাদের যা কিছু সার্থকতা, যা কিছু দাম, তা মেয়েদের মূল্যায়নের উপর নির্ভর করে। তারা দাম দিলে তবেই সবুজরা দামি হয়, দামি বলে প্রতিপন্ন হয় নিজের কাছে। পারুল, এই পারুল, শোন, চায়ের জলটা হয়ে গেলে আমাকে ডাকিস, আমি চা করব। সবুজবাবু 1 চামচ চিনি খান, জানিস তো? আচ্ছা থাক, তোকে করতে হবে না, তুই ডাকিস আমাকে। ঘরের মধ্যে উজ্জ্বল আলো জ্বলছিল। সবুজ সোফায় বসেছিল, কমলা খাটের এক কোণায়। একটা ফলসা পাড়ের ফলসা ডুরে তোলা তাঁতের শাড়ি পরেছিল কমলা, সঙ্গে অফ হোয়াইট স্লিভলেস ব্লাউজ, গলায় একটা মঙ্গলসূত্র। কমলার মতো চুল আজকাল দেখা যায় না মেয়েদের। খোলা অবস্থায় ওর চুল হাঁটু অবধি নেমে আসে। এলো খোঁপা বেঁধেছিল কমলা। ওর হাঁসের মতো নরম অথচ রিজু গ্রীবায় সেই চুলের ভার নেমে এসেছিল। অবাক হয়ে ভালো লাগায় মরে গিয়ে সবুজ তাকিয়েছিল কমলার দিকে, আর চুপ করে খাচ্ছিল। আমার ভারী অবাক লাগে, ভাবলে সত্যিই অবাক লাগে। কি? তোমার মতো একজনের কি দেখে ভালো লেগেছিল আমার মতো সাধারণ চেহারার বিত্তহীন গুণহীন লোককে? আমার মধ্যে কি যে দেখেছিলে তুমি, তা তুমিই জানো। মাঝে মাঝে মনে হয় তুমি বুঝি খেলা করো আমাকে নিয়ে। আমাকে আসলে তুমি ভালোবাসো না, আমি তোমার পুতুল। যতদিন কাছে রাখো, কাছাকাছি থাকো, ততদিন ভয়ের কারণ দেখি না। কিন্তু যেদিন তোমার পুতুল খেলা শেষ হবে, যেদিন আমাকে তুমি দূরে ছুঁড়ে ফেলবে, সেদিনের কথা ভাবি। তোমার তো কত স্তাবক, তোমার রূপের, তোমার গুণের, কিন্তু আমার যে তুমি ছাড়া কেউ নেই কমলা। তুমি যে আমার কি, আমার কতখানি, আমার সমস্ত অস্তিত্বের জন্য আমি যে কতখানি তোমার উপর নির্ভর করি, তা কি তুমি কখনো বুঝেছ? জানি না, কিন্তু বড় ভয় করে আমার। কমলা খিলখিল করে হাসল। ও সুন্দর পরিচ্ছন্ন দাঁতগুলিতে আলোর ঝিলিক মারল। তোমার কি আছে তুমি জানো না। তুমি কি নিজেকে আদৌ জানো? আমরা কেউ কি নিজেকে জানি? অন্যরা ছাড়া আমাদের নিজেদের তো কোনো অস্তিত্ব নেই, প্রয়োজনও হয়তো নেই। আমার চোখে তুমি যে কি, তা তুমি কখনো জানবে না। আমিও হয়তো কোনোদিন জানবো না যে তোমার চোখে আমি কি। এটা না হয় অজানাই থাকলো। যা জানা গেছে, যেটুকু জানা হয়েছে একে অন্যকে, তাই নিয়েই খুশি থাকি আমি, খুশি আছি। তুমি পারো না কেন গো? অনাগত ভবিষ্যতের ভাবনা ভেবে বর্তমানটাকে মাটি করে যারা, আমি তাদের দলে নই। তুমি কি সুন্দর গুছিয়ে কথা বলো। ইচ্ছে করে ঘন্টার পর ঘন্টা তোমার কথা শুনি, তোমার সামনে বসে, শুধু তুমি আর আমি। সকলের সঙ্গে পারি না জানো। তুমি হয়তো কথা বলিয়ে নিতে জানো,
কই কুমুদের সঙ্গে তো হু হ্যাঁ দিয়েই সারি। মনে হয় নতুন করে সুন্দর করে বলার মতো কোনো কথা নেই ওর সঙ্গে আর। একে অন্যকে বড় বেশি জানা হয়ে গেছে, বড় কাছ থেকে। কারো মধ্যেই আর অন্যকে চমকে দেবার নতুন কিছু, গোপন কিছু বুঝি অবশিষ্ট নেই। মাঝে মাঝে মনে হয় থাকলে ভালো হতো। কিছুক্ষণ পর কমলার নিজের হাতে বানানো 2 কাপ চা খেয়ে গল্প করে একসময় উঠল সবুজ। চলি, 8টা বাজে। কমলা দরজা অব্দি এলো। পারুল ভিতরে ছিল। সবুজ কমলার ডান হাতখানি তুলে নিয়ে নিজের ঠোঁটে ছোঁয়ালো। ছুঁয়ে হাত নামিয়ে দিতেই কি এক অদৃষ্টপূর্ব আবেগে কমলা তার কাঁধের দুপাশে 2 হাত জড়িয়ে ওর গলায় চুমু খেলো। আবার এসো, কেমন? তুমি এলে খুব ভালো লাগে। সবুজ নিজেই ছিটকিনেটা নামালো, নামিয়ে দরজার পাল্লা খুলল। হাজারিবাগে যাচ্ছ তো? না গেলে ভালো হবে না কিন্তু। চেষ্টা করব খুব। আমার কি আর যেতে ইচ্ছে করে না? সত্যি চেষ্টা করব। পথে নেমে মুখ নিচু করে সবুজ হাঁটতে লাগলো। ওর মনে হলো ও হাঁটছে না, বুঝি ভেসে চলেছে। ওর মাথার মধ্যে কোনো অদৃশ্য সেতারির সেতারে আনন্দের ধুন বাজতে লাগলো। সরকারি কেরানি, গলির মধ্যে অন্ধকার ঘরে থাকা ছানা পোনা নিয়ে দিন আনা দিন খাওয়া সবুজ হঠাৎ বিল্লার চেয়েও বড় লোক হয়ে গেল। ইন্দিরা গান্ধীর চেয়েও বেশি প্রতিপত্তিশালী হয়ে উঠল। যদি কোনো ভিখারিনী সেই মুহূর্তে এসে তার কাছে কিছু চাইতো, তাহলে ওর যা কিছু আছে সব সব হাতঘড়ি, কলম, চিমসে পড়া চামড়ার মানি ব্যাগের সব কটি টাকা দিয়ে দিত, একবারও না ভেবে। পথটা যেখানে বাঁক নিয়েছে সেখানে এসে হঠাৎ পিছন ফিরে চাইল সবুজ। দেখল খোলা দরজায় 2 হাতে 2 কপাট ধরে কমলা এক রাশ আলোর মধ্যে তার পথের দিকে চেয়ে দাঁড়িয়ে আছে। সবুজের বুকের মধ্যে কি যেন একটা উচ্ছ্বারিত হয়ে উঠল। আনন্দ সময় সময় বড় কষ্টকর হয়। ওর খুব ইচ্ছে হলো এক দৌড়ে ফিরে যায় আবার ওর স্বর্গে, ফিরে গিয়ে কমলার কোলে মাথা রেখে একটু শোয়। ওর জীবনের, ওর জীবিকার, ওর সংসারের সব অসহায় ও অসহনীয় অপারগতার, হীনমন্যতার ক্লান্তি ও অপনোদন করে। কিন্তু ও মোড়ে এসে বাঁক নিল। পথের পাশে একটা ডাস্টবিন, তা থেকে উপচে পড়েছে নানা রকম পুঁথি গন্ধময় আবর্জনা। একটা কুকুর এবং 2 জন ভিখারি তার মধ্যে থেকে খুঁটে খুঁটে কি যেন খাচ্ছে। সবুজও তো এমনি করেই খুঁটে খুঁটে খায়, খেয়েছে সারা জীবন, খেয়ে বেঁচে থেকেছে যা অন্যের উচ্ছিষ্ট, খেয়েছে অসম্মানের সঙ্গে সেই উচ্চমন্য দয়ার টান। এই ডাস্টবিন থেকে নয়, অন্য অনেক ডাস্টবিন থেকে খেয়েছে, অন্যরকম খাওয়া খেয়েছে প্রতিদিন। কিন্তু পরক্ষণেই ওর নাক ভরে গেল আবর্জনার গন্ধে নয়, চান করে ওঠা কমলার গায়ের সাবানের গন্ধে, ওর পাট ভাঙা তাঁতের শাড়ির মাড়ের মিষ্টি গন্ধে। সবুজ এক দারুণ দামি আতরের সুবাসে বুঁদ হয়ে বাস স্ট্যান্ডের দিকে হেঁটে চলল। শেষ হলো শ্রী বুদ্ধদেব গুহর উপন্যাস যাওয়া আসার প্রথম পর্ব। নমস্কার।